মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি লোক বলে যে যেখানে যত গাওনায় গিয়ে বেড়াক, নতুন নতুন উদ্ভাবনের পেছনে তার যত সময় অতিবাহিত হোক, বাঙ্গালা মুলুকের ব্যাপারে তার গৃহীত পদক্ষেপ কোনোটাই উদ্ভট কিছু ছিল না, বা বাঙ্গালার দিকে নজর দিতে সময় তার আদৌ অভাব হয়নি। মসনদে আরোহণ করার কিছুদিন পরেই তিনি বাঙ্গালা মুলুকের শাসন ব্যবস্থায় ব্যাপক রদবদল পরিবর্তন আনলেন। পিতার পালক পুত্র তাতার বা বাহরাম খানের উপর তার বিশেষ আস্থা ছিল না। বেঈমানকে বিশ্বাস করার মতো কোনো পাগলামিও মোটেও তিনি করেননি। মসনদে উঠেই তিনি লখনৌতির গদি থেকে সরিয়ে দিলেন বেঈমান নাসিরউদ্দিন ইব্রাহিমকে। মালিক পিন্ডার বা পিন্দর খলজিকে কদর খান উপাধি দিয়ে লখনৌতির শাসনভার তার উপর অর্পণ করলেন। তিনি নাসিরউদ্দিন ইব্রাহিমকে দিল্লিতে পাঠিয়ে দিলেন। এরপর আর তার বাঙ্গালা মুলুকে অপাস আসার মৌকাই কিছু ঘটেনি। বাহরাম খানের উপর একসাথে সাতগাঁ ও সোনারগাঁও এই দুই জায়গার শাসনভার দিয়ে রাখা মোহাম্মদ বিন তুগলক সমীচীন বোধ করলেন না। দুইজন ব্যক্তিকে যুগ্ম শাসন করে তার পেছনে এই দুই জায়গায় পাঠালেন। এই দুইজনের একজন গিয়াসউদ্দিন বাহাদুর, ইজউদ্দিন ইয়াহিয়া নামক এক ব্যক্তিকে আজম মালিক উপাধি দিয়ে সাতগাঁওয়ের যুগ্ম শাসক বানালেন। গিয়াসউদ্দিন বাহাদুরকে পাঠালেন সোনারগাঁওয়ে। দিল্লির কারাগার থেকে মুক্তি দিয়ে সোনারগাঁয়ের যুগ্ম শাসক বানাতে গিয়ে মোহাম্মদ বিন তুগলক গিয়াসউদ্দিন বাহাদুরকে পক্ষান্তরে সোনারগাঁয়ের পুরোপুরি শাসনকর্তাই বানালেন। বাহরাম খানকে সোনারগাঁয়ে যুগ্ম শাসকের পর্যায়ে এনে ফেললেন। অবশ্য সাতগাঁয়ে বাহরাম খান মূল শাসকই রইলেন। গিয়াসউদ্দিন বাহাদুরের প্রতি এত করুণা দিল্লির সুলতান একেবারে এমনি এমনি করলেন না। কয়েকটা কড়া কড়া শর্ত আরোপ করেই তবে সোনারগাঁয়ের দায়িত্ব তার উপর ন্যস্ত করলেন। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের নামে খুতবা পাঠ, মুদ্রা জারি এবং আনুগত্যের নিদর্শন স্বরূপ গিয়াসউদ্দিন বাহাদুরের পুত্র মোহাম্মদকে দিল্লির দরবারে জামিন রাখা ইত্যাদি ওই শর্তগুলোর অন্তর্ভুক্ত রইল। গিয়াসউদ্দিন বাহাদুরের এই নিয়োগ মোহাম্মদ বিন তুগলকের ছিল কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থা। বিভিন্ন মানসিকতার লোককে বিভিন্ন এলাকার শাসনকর্তা নিয়োগ করার অন্তর্নিহিত কারণ, যাতে করে এরা কখনো জোট বাঁধতে না পারে। মোহাম্মদ বিন তুগলকের এই পদক্ষেপ প্রশংসার বই কি, কিন্তু এত কিছু করেও বিপত্তি রোধ হল না। সেটা এলো অন্য পথে। গিয়াসউদ্দিন বাহাদুরের এই প্রতিপত্তি ও সুলতানের এই অনুগ্রহ লাভ করা দেখে বাহরাম খান হিংসায় জ্বলে পুড়ে যেতে লাগলেন। তিনি লখনৌতির শাসনকর্তা কদর খানের সাথে মত বিনিময় করলেন। সুলতানের অনুগ্রহ লাভের প্রতিযোগিতায় তারা, বিশেষ করে বাহরাম খান, গিয়াসউদ্দিন বাহাদুরের সামান্যতম ত্রুটিও দিল্লিতে পেশ করতে লাগলেন। এদিকে আবার গিয়াসউদ্দিন বাহাদুরের রক্তে ছিল স্বাধীনতার বীজ। অধীন অবস্থা বরদাস্ত করা অত্যন্ত কষ্টকর ছিল তার কাছে। তিনি প্রথম বছর দুয়েক কোনোমতে দিল্লির তখ্তের অনুগতই ছিলেন। খুতবা পাঠ, মুদ্রা জারি নির্দেশ মোতাবেক করলেন। পরে তিনি ধীরে ধীরে স্বাধীনতার জন্য তৈয়ার হতে লাগলেন। তিনি সোনারগাঁয়ের টাকশাল থেকে মুদ্রা জারি করলেন এবং মুদ্রার এক পৃষ্ঠায় নিজের নাম খোদাই করলেন। সঙ্গে সঙ্গে খবর গেল দিল্লিতে। বাহরাম খানই পাঠালেন। সুলতান এতে গোস্বা কিছু হলেও মুদ্রার সামনের পৃষ্ঠায় সুলতান মোহাম্মদ বিন তুগলকের আদেশে জারি কথাটা থাকার জন্যে এ নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে মাথা ঘামাতে গেলেন না। গিয়াসউদ্দিন বাহাদুর নানা রকম অজুহাতে সুলতানের তৃতীয় শর্ত তখনও প্রতিপালন করেননি, অর্থাৎ নিজ পুত্র মোহাম্মদকে জামিন স্বরূপ দিল্লির দরবারে পাঠাননি। সুলতানের নজর এবার এদিকে ঘোরানো হল। এটা আর দিল্লির সুলতান উপেক্ষা করতে চাইলেন না। মোহাম্মদকে দিল্লির দরবারে পাঠানোর জন্য তিনি চাপের উপর চাপ সৃষ্টি করলেন। বিষয়টি যখন প্রকট আকার ধারণ করল, তখন তিনি বাধ্য হয়ে অল্প প্রস্তুতি নিয়েই দিল্লির হুকুম অগ্রাহ্য করে স্বাধীনতা ঘোষণা করলেন এবং নিজের নামে মুদ্রা জারি করলেন। তিনি নিশ্চিতভাবে জানতেন, ছেলেকে দিল্লিতে পাঠানো মানেই তাকে কোরবানি করে দেয়া। পিতার নামমাত্র অপরাধের জন্য পুত্রের প্রাণদণ্ড হতে পারে দিল্লিতে। অত্যন্ত স্বাধীন চেতা লোক এই গিয়াসউদ্দিন বাহাদুর। পুত্রের জানবাজি রেখে দিল্লির গোলামি করা
তিনি কল্পনা করতেই পারলেন না। তার চেয়ে মৌতকেই তিনি অগ্রাধিকার দিলেন। ইসাই 1328 সালে বিদ্রোহী হয়ে সোনারগাঁয়ের স্বাধীন সুলতান রূপে নিজেকে ঘোষণা করলেন প্রকাশ্যে। কিন্তু একেবারে কাঁচা মাটিতে দাঁড়িয়ে এ বিরাট ঝুঁকি নিতে গেলেন গিয়াসউদ্দিন বাহাদুর। পায়ের তলার মাটি তিনি শুকিয়ে নেয়ার অবকাশটা পেলেন না। প্রস্তুতি পরিপক্ক না হওয়ার কারণে যাদের ভরসায় এ দুঃসাহসিক কাজে হাত দিলেন তারা শুরুতেই নিরাশ করল তাকে। অল্প চাপ আর সামান্যতম প্রলোভনেই তারা সবাই গাদ্দারি করে বসল। দিল্লির বাদশার মনোরঞ্জনের উম্মিদে অনেক বেঈমান অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করল সাতগাঁয়ে অবস্থিত বাহরাম খানের কাছে। খবর গেল লখনৌতিতে অবস্থিত কদর খানের কাছেও। দিল্লি থেকে আদেশ হল পাকড়ো। লখনৌতি বাঙ্গালা মুলুকের প্রশাসনের আদিপীঠ। লখনৌতির শাসনকর্তায় এই 3 অঞ্চলের সমন্বয়কারী শাসনকর্তা। তবু অগ্রণী ভূমিকা নিলেন সাতগাঁয়ের শাসনকর্তা বাহরাম খান। বাহরাম খানের নেতৃত্বে সাতগাঁয়ের বাহিনীর সাথে সামিল হল লখনৌতি ও সোনারগাঁয়ের অতি উৎসাহী দল। সবাই মিলে ঘিরে ধরল গিয়াসউদ্দিন বাহাদুরকে। ওয়াদা খেলাফকারী বেঈমানের বেঈমানির জন্য একান্তই এককভাবে প্রাণপণে লড়ে পরাজিত ও নিহত হলেন গিয়াসউদ্দিন বাহাদুর। দিল্লি সহ এ খবর সঙ্গে সঙ্গে সারা বাংলায় প্রচার করা হল। সোনারগাঁয়ের একক শাসনকর্তা রূপে বাহরাম খানের পদবি পাকাপোক্ত হল। সোনারগাঁ, সাতগাঁ ও লখনৌতিতে দিল্লির দালালেরা আনন্দে আত্মহারা হতে লাগল। হেথা হোথা ভেঙে পড়লেন স্বাধীনতা প্রিয় বাঙ্গালা মুলুকের নর নারী। দীর্ঘদিন যাবৎ আড়ালে ও অন্তরালে এ নিয়ে আক্ষেপ করলেন তারা। এক্ষণে এ নিয়ে আক্ষেপ করলেন অবসরপ্রাপ্ত ফৌজদার সোলাইমান খানের মকানের পাশে দণ্ডায়মান ওই অপরূপা তরুণীও। শরীফ রেজাকে সামনে পেয়ে তিনি মনের খেদ ব্যক্ত করে দ্রুত পদে ফুল বাগানে অন্তর্হিত হলেন। অবাক বিস্ময়ে কিছুক্ষণ বাগানের দিকে চেয়ে থাকার পর শরীফ রেজা ভাবতে লাগলেন, কে এই সুন্দরী? এই দবির খায় আসলে কি পিতা ওর? ফৌজদার সোলাইমান খান সাহেবের সাথে কি তার সম্পর্ক? এই দবির খায় বা কে? আগে তো তার চোখে পড়েনি একে। রাস্তার উপর দাঁড়িয়ে কিয়ৎকাল এসব কথা ভাবার পর তিনি ধীরে ধীরে ফৌজদার সাহেবের মাকানের দিকে অগ্রসর হলেন। তিনি যখন ফৌজদার সাহেবের মাকানে এসে পৌঁছলেন তখন দবির খা হনহন করে দহলিজ থেকে বেরিয়ে এলো। শরীফ রেজাকে সামনে দেখে বলল, যাইয়ে যাইয়ে, হুজুর ওই দহলিজেই আছেন। অতঃপর বল্লম কাঁধে দবির খা বাইরের দিকে ছুটল। শরীফ রেজা দহলিজের দিকে আসতেই ফৌজদার সাহেবের নজর পড়ল তার উপর। তাকে দেখতে পেয়েই ফৌজদার সাহেব ব্যাকুল চিত্তে ডাক দিলেন, আরে এই যে শরীফ রেজা, এসো এসো। সালাম দিয়ে শরীফ রেজা দহলিজে প্রবেশ করলেন। সালাম গ্রহণান্তে বসার আসন দেখিয়ে দিয়ে ফৌজদার সাহেব বললেন, বসো বসো, কখন এলে? আমি তো একটু বাইরে ছিলাম। বসতে বসতে শরীফ রেজা বললেন, জি এই এক্ষুনি। রাস্তায় থাকতে আপনার কণ্ঠস্বর কানে পড়েছে আমার। ও আচ্ছা, তা এদিকের খবর তো সব শুনেছ? জি, তা শুনেই আমি আসছি। সব শেষ হয়ে গেল বাপজান, আর কোনো আশা ভরসা রইল না। জনাব, আমরা কেউ তার কোনো কাজেই আসতে পারলাম না। তুমি থাকলে লখনৌতিতে, আমি থাকলাম ভুলুয়ার এই দুর্গম এলাকায়। খবর এসে পৌঁছতে না পৌঁছতেই তামাম কিছু খতম হয়ে গেল। কয়েক কদম এগিয়েও ফল কিছু হলো না। লোক লস্কর নিয়ে ফের অপাস আসতে হলো। আচ্ছা, আপনি তো তবু তাহলে গিয়েছিলেন, কিন্তু আমি সেই খবরটাই পেলাম না। পেলাম শুধু দুঃসংবাদটা। এগিয়েই বা লাভটা কি হলো? মাঝ পথটাও পাড়ি দেয়া হলো না, এরই মধ্যে সব শেষ। ফৌজদার সাহেব নীরব হয়ে গেলেন। একটু থেমে শরীফ রেজা বললেন, কাসিম খাঁ এখানে এসেছিল? ফৌজদার সাহেব উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, কে? ওই নেমো খারাম, ওই বেঈমান, ওই শয়তানটা যে এ মুলুকের কত বড় ক্ষতি করল তা পরিমাপ করার জো নেই। আপনার সম্বন্ধে বাহরাম খান বা দিল্লির এসব সেবাদাসদের ধ্যান ধারণা এখন কেমন মনে করছেন? তা যেমন হয় হোক, এ নিয়ে আর ভাবিনে। এই যে আপনি বাহাদুর সাহেবের মদদে লোকলস্কর নিয়ে এগোলেন, এ নিয়ে কোনো বিপদ মুসিবত হবে না তো? না, তার হবে কেন? সোনারগাঁয়ে লড়াই বেঁধেছে। অবসরপ্রাপ্ত হলেও আমি একজন ফৌজদার। আমি ফৌজ নিয়ে সোনারগাঁয়ে যাচ্ছি, গিয়াসউদ্দিন বাহাদুর সাহেবকে সাহায্য করতে যাচ্ছি। সাকুল্যে এমনটি ভাবার কারো অবকাশটা কোথায়? কিন্তু ওই কাসিম খাঁ,
ওই মোরাফেক আমার কাছে গিয়াসউদ্দিন বাহাদুরের সামরিক প্রস্তুতির তথ্যটাই নিয়েছে। বিশ্বাসী লোক বোধে তাকে আমি তার প্রস্তুতির ঘাটতির কথাই বলেছি। কোন পক্ষের লোক আমি এসব কিছু স্পষ্টভাবে তাকে আমি বলিনি। আমার ধারণা ছিল বাহাদুর সাহেবের শুভাকাঙ্ক্ষীদের এ সমস্ত ঘাটতির তথ্য জেনে থাকা ভালো। জানা থাকলে সে মোতাবেক হুঁশিয়ার হয়ে কাজ করবে তারা। ইবলিশের বাচ্চা ইবলিশ। ভেতর বাড়ি থেকে এক নওকর এসে বলল, হুজুর, আম্মি আপনাকে ডাকছেন, খুব নাকি জরুরি, তা আপনাকে এই তকলিফ দিচ্ছেন উনি। এই ভারাক্রান্ত পরিবেশেও ফৌজদার সাহেবের মলিন মুখে ক্ষীণ একটা হাসি রেখা ফুটে উঠল। তিনি স্বগতোক্তি করলেন, এই আম্মিটাকে নিয়ে আর পারলাম না। উঠতে উঠতে শরীফ রেজাকে বললেন, একটু বসো, এক্ষুনি আমি আসছি। অবসরপ্রাপ্ত ফৌজদার সোলাইমান খান সাহেব কিছুটা ব্যস্ত পদে অন্দরের দিকে ছুটলেন। সোলাইমান খান অবসরপ্রাপ্ত ফৌজদার, এককালের প্রখ্যাত এক যোদ্ধা। সুলতান শামস উদ্দিন ফিরোজ শাহর রাজ্য বিস্তার কর্মকাণ্ডে তার অবদান আছে অনেক। সোনারগাঁ বিজয়ে তিনি অনেক লড়াই লড়েছেন হিন্দু রাজাদের বিরুদ্ধে। অনেক সময় সেনাপতির পুরো দায়িত্ব পালন করতে হয়েছে তাকে। দরবেশ শায়ক শাহ শফির অর্থাৎ শাহ শফিউদ্দিনের আহ্বানে একসময় তিনি সপ্তগ্রাম বা 7 গাঁয়ের প্রত্যন্ত এলাকাতেও লড়েছেন দিন ইসলামের খেদমতে। শায়ক শাহ শফির বিশিষ্ট শিষ্যদের তিনিও একজন। বাহরাম খান যখন এককভাবে সোনারগাঁ ও 7 গাঁয়ের শাসনকর্তা, তখন সামরিক ও বেসামরিক বহুমুখী অভিজ্ঞতার কারণে বাহরাম খান তাকে তার জায়গির সৈন্য পালনের নিমিত্ত অর্থের বদলে প্রদত্ত ভূসম্পত্তি বা জোতদারি থেকে এনে সার্বক্ষণিকভাবে সোনারগাঁয়ে রাখেন প্রশাসনিক প্রয়োজনে। তার অবসরপ্রাপ্তির প্রাক্কালে গিয়াসউদ্দিন বাহাদুর সোনারগাঁয়ের শাসক হয়ে আসেন। তাই গিয়াসউদ্দিন বাহাদুরের অধীনে প্রশাসনের খেদমত করার কয়েকদিন মাত্র সময় পান ফৌজদার সোলাইমান খান। তবু একই রকম স্বাধীনচেতা মন মানসিকতার জন্য এই অল্প সময়ের মধ্যেই তিনি গিয়াসউদ্দিন বাহাদুরের প্রিয় পাত্র হয়ে ওঠেন এবং অবসর গ্রহণের পরও বাহাদুর সাহেবের ইচ্ছায় সোনারগাঁয়ে সরকারি আবাসে বসবাস করতে থাকেন। এই সময়ে গিয়াসউদ্দিন বাহাদুর ফৌজদার সোলাইমান খানের কাছেই সোনারগাঁয়ের প্রশাসনের জটিল ও গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে অবহিত হন এবং স্বাধীনতা সম্পর্কে প্রাথমিক প্রস্তুতির দিক দর্শন তার কাছেই লাভ করেন। কিন্তু পরবর্তী সময়ে স্থানীয় চক্রান্ত কেন্দ্রীয় চাপে পড়ে সরকারি আবাস ছেড়ে তাকে তার জায়গির ও বসত বাটি ভুলুয়ার এক প্রত্যন্ত এলাকায় ফিরে আসতে হয়। অবসরপ্রাপ্তির পর সরকারি জায়গির তার খারিজ হয়ে গেলেও অবসরের পর যতটুকু জোতভূমি তার প্রাপ্য, গিয়াসউদ্দিন বাহাদুর তার চেয়ে অনেক বেশি জোতভূমি তাকে দান করেন। তার ফলে তখনও তিনি বেশ কিছু প্রজাপত্তন করে লোক লস্কর নিয়ে ভুলুয়ার ওই প্রত্যন্ত এলাকায় মোটামুটি শান শওকতের সাথে বসবাস করতে থাকেন। বাহরাম খানের সাথে গিয়াসউদ্দিন বাহাদুরের লড়াইয়ের খবর বেশ কিছুটা বিলম্বে তার কাছে পৌঁছে এবং সে খবর পাওয়া মাত্র দবির খাঁ সহ নিজের হাতে যে কয়জন লোক লস্কর ছিল তাই নিয়েই তিনি সোনারগাঁয়ের অভিমুখে রওনা হন। কিন্তু বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার ফলে এত দ্রুত অতর্কিত বাহরাম খান সোনারগাঁ আক্রমণ করে বসেন এবং বাহাদুরের পক্ষ অবলম্বনকারী লোকদের তৎক্ষণাৎ পিচ টান দেওয়ার দরুন এত কম সময়ে গিয়াসউদ্দিন বাহাদুর পরাজিত ও নিহত হন যে সোলাইমান খানের সোনারগাঁও তক পৌঁছার আর অবকাশ থাকে না। পথিমধ্যে এ দুঃসংবাদ পেয়ে অত্যন্ত ভগ্নচিত্তে লোক লস্কর সহকারে তিনি আবার নিজ মকানে অপাস চলে আসেন। সে অবধি সোলাইমান খান সাহেব অত্যন্ত মর্মাহত আছেন। তার লোকজন ও শুভাকাঙ্ক্ষীরা উৎকণ্ঠিত আছেন বাহরাম খানের কোন আক্রোশ এসে তার উপর পড়ে কিনা এই ভেবে। কোন নতুন কোন লোক এলেই তারা দিল্লি অলাদের গুপ্তচর ভেবে ব্যস্ত হয়ে উঠছেন এবং অচেনা লোকদের আনাগোনার উপর প্রখর নজর রাখছেন। ওই আম্মি জানেরও উৎকণ্ঠা এই নিয়েই। সরল মানুষ সবাইকে যেন সরলভাবে বিশ্বাস না করে বসেন, খান সাহেবকে নসিহত করাই তার উদ্দেশ্য। অল্পক্ষণের মধ্যে অন্দরমহল থেকে হাসি মুখে অবাস এলেন ফৌজদার সোলাইমান খান সাহেব। শরীফ রেজাকে লক্ষ্য করে বললেন, খামাখা সব হইচই বুঝলে, আজগুবি আতঙ্ক, আমাকে নিয়ে এদের আর কোনো নিদ ঘুম নেই। বিষয়টি সুস্পষ্ট না হয় শরীফ রেজা প্রশ্ন করলেন, জি? ওই একই রকম হাসি মুখে খান সাহেব বললেন, যত সব আওরাতি কারবার, বাড়ির জেনানা মর্দানা চাকর নফর সকলে সে থেকে এক হুজুর ভয়ে উতলা হয়ে আছেন। সবার উপরে এ আম্মিটা। মানে
আমাদের একটা আম্মি আছে, আম্মি যান, সার্বজনীন আম্মি যান। সবার চেয়ে তারই বেশি আতঙ্ক যে কখন বা কি হয় আমার। তোমাকে যেন ভেতরের খবর না বলি, রেখে রেখে সাবধানে বাতচিত করি তোমার সাথে, এ নসিহত করার জন্যে সে আমাকে ডেকেছিল। বলেন কি? বেচারি খুব ঘাবড়ে গেছে। তোমার সাথে ইতিমধ্যে নাকি কথা হয়েছে তার। ঝোঁকের মাথায় যেসব কথা সে তোমাকে বলেছে তাতে নাকি আসল খবর বিলকুলই ফাঁস হয়ে গেছে। এতক্ষণে সে বুঝতে পেরেছে আমরা যে বাঙ্গালা মুলুকের আজাদি চাই, আমরা যে মনে প্রাণে গিয়াসউদ্দিন বাহাদুরের পক্ষে লোক, তার কথা থেকে এদিকটা তোমার কাছে একদম খোলাসা হয়ে গেছে। আমি এত তাকে বলছি, এ নিয়ে কোনো ভাবনা নেই, শরীফ আমাদের একান্তই নিজের লোক। কাসেম খার মতো আদৌ সে বেঈমান বা মোনাফিক নয়, বরং আমাদের চেয়ে আজাদির জন্য সে অনেক বেশি তৎপর। তবু ভয়টা তার ফুরোচ্ছে না। আম্মির কথা উঠতেই শরীফ রেজা অনুমান কিছু করেছিলেন। এবার তিনি নিঃসন্দেহ হলেন যে আম্মিটাই সে অসামান্যা সুন্দরী যিনি তার পথ আগলে সওয়াল জবাব করলেন। এতে আরো উৎসাহী হয়ে উঠে শরীফ রেজা বললেন, আচ্ছা, বড় তাজ্জব ব্যাপার তো। খান সাহেব বলেই চললেন, হাজার হলেও বয়স খুবই কাঁচা তো, একেবারেই ছেলে মানুষ, মনটাও খুব সরল। এ মুলুক স্বাধীন হোক এতে তার বেজায় আগ্রহ, কিন্তু তাতে করে আমার কিছু হোক এটাও আবার চায় না সে। তাই নাকি? বাপ মা মরা লড়কি, তার তো কেউ নেই, তার ভাই বেরাদার আত্মীয় স্বজন নেই। আমি বলি, হেফাজত করার মালিক ওই আল্লাহ। তবু তার ধারণা আমার অভাবে সে একদম এতিম হয়ে যাবে, তার আর আশ্রয় কিছু থাকবে না। দবির খার হুঁশবুদ্ধি তো খুবই কম, তার উপর ভরসা করা যায় না। শরীফ রেজার উৎসাহ ক্রমেই বেড়ে চলল। তিনি তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, উনি তাহলে কে আপনার? কে? ওই কনকলতা? চমকে উঠলেন শরীফ রেজা। নামটা তার পরিচিত। ঠিক, কনকলতা নয়, লতা নামটা পরিচিত। জিন্দেগির চরম এক মুহূর্তে তিনি কয়েকবার শুনেছেন ওই নাম। সে মুহূর্তে এমনই এক মুহূর্ত যেখানে এ নাম তার বিস্তৃত হওয়ার কোনো অবকাশ নেই। তাই কনকলতা বলতে লতা শব্দ উচ্চারিত হওয়ায় নিজের অজ্ঞাতেই বেশ একটু চমকে উঠলেন তিনি। বিস্মিত কণ্ঠে বললেন, কনকলতা? কনকলতাকে? ওই আম্মি, মানে ওই বেটি, ওর নাম কনকলতা। ও, তা উনি আপনার কে? আপনার মেয়ে তো নয়? না না না, আমার মেয়েও নয়, বা ওই দবির খা যাকে ও বাবা বলে ডাকে তার মেয়েও নয়। ও বেটি জাতিতে হিন্দু, এক হিন্দুর মেয়ে। কিন্তু তাহলে কি হবে? ও আমাদের, বিশেষ করে ও আমার নিজের মেয়ের চেয়ে এখন এতটুকু কম নয়, বরং দরদের দিক দিয়ে অনেক আপন বেটির চেয়েও বাড়া। আচ্ছা, উনি তাহলে হিন্দুর মেয়ে? হ্যাঁ, এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়ে। কোনো রাজকন্যা? মানে, উনি কি কোনো রাজার মেয়ে? হেসে ফেললেন ফৌজদার সোলাইমান খান। হাসতে হাসতে বললেন, তার ওই খুবসুরত দেখে বলছো? হ্যাঁ, বেটি আমার গড়নে বরণে, চোখ মুখ চেহারায় কোনো রাজকন্যার চেয়ে কোনো অংশেই কম নয়, বরং এত মাত্রাধিক সুন্দরী রাজকন্যাও কেউ কোথাও দেখেছেন কিনা জানিনি। তার এই জন্যেই যে সেই এই ভুলটা করে। ভুল? যে দেখে সেইভাবে রাজকন্যা। কেন, সুন্দরী মেয়ে শুধু রাজার ঘরে জন্মায়? কোন সম্ভ্রান্ত ঘরে জন্মায় না? অনেক গরিব ঘরেও তো জন্মায়। তা ঠিক, তা ঠিক। ওর বাপ মায়েরা ছিলেন বর্ণে গোত্রে খুব উঁচু ঘরের অবস্থাপন্ন লোক। ভাগ্য বিপর্যয়ে তারা সর্বশান্ত হন। কনকলতারা এসে এক আত্মীয়ের বাড়িতে উঠে, কিন্তু বদনসিব সে আত্মীয়রা আরেক বিপর্যয়ে বিরান হয়ে যায়। বলেন কি, তা এখানকারই লোকেরা? না, এখানকার নয়। কনকলতাদের বাড়ি ওই ত্রিবেণীতে। ত্রিবেণীতে? তাহলে এখানে এলেন কি করে? ওই ত্রিবেণী থেকে আনা হয়েছে এখানে। আনা হয়েছে? সে অনেক কথা, অবসর মতো আরেকদিন তা বলবো। ওই দবির খায় এনেছে তাকে এখানে, তাও কয়েক বছর আগের কথা। এরপর প্রশ্ন করা হয়তো আর চলে না, কিন্তু শরীফ রেজার চিন্তাভাবনা সে পর্যায়ে ছিল না। এরপরও তিনি প্রশ্ন করলেন, আপনার মাকানেই থাকেন উনি? আরে না না, ঠিক আমার মাকানে নয়, ওই পিছের দিকে আমার মাকানের সাথে সংলগ্ন এক আলাদা মাকানে থাকে। ওই তো ওখানে যে কয় ঘর হিন্দু প্রজা আছে আমার। কনকলতা আচার অনুষ্ঠান সমাজ জামাত ওদের সাথেই করে। তাজ্জব? হ্যাঁ, তাজ্জবই বলতে পারো। সমাজ জামাত যার সাথেই সে করুক, ওর 4 প্রহর দিনের
3 প্রহরী আমার মকানে কাটে। এরপর ওই দবির খা, আমি বলতে অজ্ঞান। বেচারি জাত গোত্র কেউ ঠাহর করে, সাধ্ধিকার। কিছুক্ষণ উভয়েই চুপচাপ। প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে খানিক পরে খান সাহেব প্রশ্ন করলেন, হুজুর কেমন আছেন? চিন্তামগ্ন শরীফ রেজা মাথা তুলে বললেন, জি। হুজুরের খোঁজ খবর আর রাখার সময় পাও? কার? শায়ক হুজুরের? হ্যাঁ, শায়ক হুজুরের। হুজুর সাহেবের হাল তবিয়ত কেমন এখন? আমি তো এখন কিছুদিন লখনৌতে আছি, তবে মাঝে একবার সাতগাঁয়ে গিয়েছিলাম। তখন কয়দিন শায়ক হুজুরের খেদমত করার মওকা আমার মিলেছে। তার শরীর স্বাস্থ্য আল্লাহর রহমে ভালোই দেখেছি তখন। তুমি তো এখন লখনৌতিতে অধিক সময় থাকছ, আর তদবিরের কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না, বেশ কয়েকজন শিষ্য মুরিদ তার মাকামে হর ওয়াক্ত হাজির থাকেন। তাদের ভালো করে নসিহত করা আছে। এছাড়া লখনৌতি ফেরার কালে আবার তার খোঁজ খবরটা নেওয়া যাবে, এই ইরাদা আছে আমার। ভালো ভালো। তা নকরি একদম ছেড়ে দিলে? জি, ও আমার পোষায় না। তাছাড়া হুজুরের খোঁজ খবর রাখাতেও বিঘ্ন ঘটে। লখনৌতিতে কোথায় আছো এখন? সরকারি আবাসে নয় নিশ্চয়? জি না, আমার ইয়ার বন্ধু আর শুভাকাঙ্ক্ষী অনেকে আছেন ওখানে। ওদের দাওয়াতি শেষ করতে পারিনি। এছাড়া রিস্তেদারও আছেন কয়েক ঘর। আমার ওখানে কোনো অসুবিধে নেই। তোমার নিজের মাকানটা এখনো কি? জি, আমার সে রিস্তেদার সপরিবারে এখনো আছেন ওখানে। তুমি কিছু বলো না? কি বলবো, আমার তো মাকানের কোনো জরুরত নেই এখন। আচ্ছা, তা তোমার সে রিস্তেদার মানে অর্থ সচিব মালিক হুসামুদ্দিন আবু রেজা সাহেবের সাথে তোমার সম্পর্ক এখন কেমন? শরীফ রেজা থামলেন, একটু থেমে বললেন, সঠিকভাবে বলতে গেলে বলতে হয় সেটা খুব উষ্ণও নয়, আবার খুব ঠান্ডাও নয়। দূর দিয়ে হলেও ওই মালিক হুসামুদ্দিন আবু রেজাই আমার বেশি নিকট আত্মীয়, কিন্তু তার মাত্রাধিক জি হুজুর মানসিকতা খুবই না পছন্দ আমার। তোমার ইয়ার বন্ধুদের, তাদের মনোভাব কি রকম? মানে কি ধরনের মন মানসিকতার লোক তারা? তারাও অধিকাংশই নকরিগত প্রাণ, তবে ও রেজা সাহেবের মতো অত উগ্র কেউ নন। তোমাকে নিয়ে কথা হয় না লখনৌতিতে? কথা? তোমার মতো এমন একজন চৌকস যোদ্ধাকে লখনৌতিতে এভাবে ঘুরে বেড়াতে দেখে কেউ কিছু বলে না? তা বলবে কেন? আসলে তো আমি শায়েখ হুজুরের লস্কর, হুজুরেরই খাদেম। হুজুরের হুকুমে কয়দিনের জন্য নকরি কবুল করেছিলাম, এখন আবার হুজুরের কাজে আছি, এটা সবাই জানে। লখনৌতির ওয়ালি ওই কদর খান সাহেব কি জানেন তুমি এখন লখনৌতিতেই থাকো? জি, খুব ভালোভাবেই জানেন। কিছুদিন আগে উনি আমাকে ডেকেছিলেন তার বিশেষ এক বাহিনীর দায়িত্ব নেয়ার জন্যে। কিছুটা অনুরোধই করেছিলেন। তারপর আমি আমার অপারগতা অত্যন্ত তাজিমের সাথে জানিয়ে দিয়েছি তাকে। উনি এতে গোস্বা হননি? গোস্বা হওয়ার ব্যাপার তো নয়, নকরি আমি করব না, কথাটা তো এই। তবু যদি গোস্বা হন উনি, হন গে, তাতে আমার কি এসে যায়? সাব্বাস। ফৌজদার সাহেব উৎফুল্ল হয়ে উঠলেন। শরীফ রেজা বললেন, জি। ফৌজদার সাহেব বললেন, তোমার এই মানসিকতা আমার খুব পছন্দ। আল্লাহর রহমে তোমার দ্বারা অনেক কাজ হবে দেশের। শরীফ রেজা মৃদু হেসে বললেন, কাজ কি হবে তা জানি নে, তবে ওই বেঈমানদের মতো অকাজ কিছু আমার দ্বারা না হোক, এই দোয়া চাই আমি। আল্লাহ তাআলা তোমার উম্মিদ পুরা করুন। তা তুমি কি এখন তাহলে ওই? জি, সোনারগাঁয়ে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি, কিন্তু সেখানে যাওয়ার আগে আপনার কিছু নসিহত চাই। নসিহত? জি, যদি তেমন কিছু থাকে। না, এখনো নসিহত করার মতো তেমন কোনো দিক আমি দেখছি না। তবে যথেষ্ট হুঁশ বুদ্ধি থাকলেও বয়সে তুমি নিতান্তই তরুণ, তাই তোমাকে কিছুটা হুঁশিয়ার করে দেয়া আমার উচিত। সোনারগাঁয়ের আবহাওয়া এখন অত্যন্ত গরম। কে যে কাকে কখন কোন ফ্যাসাদে ফেলছে তার ঠিক ঠিকানা কি? তবু সাবধানে এখন পা ফেলবে ওখানে। কথা বলবে চারদিকে চোখ কান খোলা রেখে। রাজনৈতিক ব্যাপারে তোমার কোনো আগ্রহ আছে এমন কোনো ভাবই তুমি কারো কাছে দেখাবে না। জি আচ্ছা। আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার আপাতত আর মৌকায় কিছু নেই, তাই এখন আমাদের করার মতো কাজও কিছু তেমন নেই। নয়া পরিবেশ পয়দা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এখন আমাদের কাজ শুধু নীরবে সবকিছু পর্যবেক্ষণ করা, ব্যাস, এর অধিক কিছু নাই। ফৌজদার সাহেব থামলে শরীফ রেজা প্রশ্ন করলেন, আপনার জানা মতে যথেষ্ট বিশ্বাসী লোক কে বা কারা আছেন ওখানে, যাদের সাথে কিছুটা ভাব বিনিময় করা যায়? আমার জানার আর কোনো দাম নেই। কে যে বেইমানি করে দিল্লির দলে ভিড়ছে আর কে ভিড়েনি,
এখান থেকে তা এখন নিশ্চিত করে বলা কঠিন। তবে একজন লোক আছেন যার সাথে কিছুটা নিশ্চিন্তে কথাবার্তা বলতে পারো। কে তিনি? শাহ ফখরুদ্দিন। মানে মানে ওই বাহরাম খানের ডান হাত ফখরুদ্দিন? হ্যাঁ, তার ওই ডান হাত। লোকটার মধ্যে আগুন আছে। অপরিসীম বিস্ময়ে শরীফ রেজা কিছুক্ষণ ফৌজদার সোলাইমান খানের মুখের দিকে নির্বাক চেয়ে রইলেন। এরপর বললেন, এ আপনি কি বলছেন? ও লোক তো দিল্লির গোলামেরও গোলাম। ফৌজদার সাহেব ঈষৎ হেসে বললেন, তাই হয়। জালিমদের প্রতিদ্বন্দ্বী জালিমদের ঘরেই পয়দা বা প্রতিপালিত হয়। এইটাই আল্লাহ তাআলার বিধান। তুমি তার সাথে কথা বলে দেখতে পারো। কিন্তু না উন্মিদ হওয়ার কারণ নেই। আমার কথা আগে তাকে বলবে, তারপর পরিস্থিতি অনুকূল হলে আলাপ সালাপ করবে, না হলে করবে না। জনাব, বেরিয়েছ যখন তখন আগে যাও ওখানে। একবার না হয় শুধু শুধুই ঘুরে এলে। ওখানকার অবস্থা তো দেখে আসতে পারবে কিছুটা? জি, তা পারব। তাতেও কাজ হবে। সোনারগাঁয়ের বর্তমান অবস্থা তো এখন আমাদের জানা খুব প্রয়োজন। তা ঠিক, তা ঠিক। শায়েখ হুজুরের কাছে যতটুকু শুনেছি তাতে তুমি একমাত্র লোক যে এ সময়ে যথেষ্ট কাজে লাগতে পারবে। জি, এসব কাজে যথেষ্ট সাহস আর তাকতের প্রয়োজন। এর চেয়েও অনেক বেশি খতরনাক আর ঝুঁকিপূর্ণ পরিবেশে সে সাহস তাকতের পরিচয় তুমি নাকি সাফল্যের সাথে দিয়েছ? জি না, জি না, তেমন কোনো সাহস তাকতের লোক আমি নই। এ সময়ে সোনারগাঁয়ে যাওয়ার ইরাদায় এই যে তুমি নিজ গরজে বেরিয়েছ, দিল্লির কোনো প্রিয়পাত্র না হয়েও ওই উত্তপ্ত পরিবেশে প্রবেশ করার এই যে তোমার উৎসাহ, এইটাই বা কম সাহসের পরিচয় কি? হুজুর সাহেব তোমার সম্বন্ধে বাড়িয়ে বলেননি কিছু। ও কিছু নয়, ও কিছু নয়। মুরব্বীদের দোয়া থাকলে কোনো কাজই কঠিন কাজ বলে মনে করি না আমি। এই আর কি। অতঃপর শরীফ রেজা নড়ে চড়ে উঠলেন এবং ব্যস্ত কণ্ঠে বললেন, তাহলে আমি আসি এখন? এখনই যাবে? জি, বেলা আর বেশি নেই। দেরি হলে মুসিবত হবে। তা তো ঠিক, কিন্তু তোমার খানাপিনা মানে? হয়েছে, বেশ ভালোভাবেই হয়েছে। পথে আমার এক বিশেষ শুভাকাঙ্ক্ষী তার মকানে নিয়ে গিয়ে আচ্ছা মতো খাইয়ে দিয়েছেন আমাকে। উনি আর ভাবনা নেই। ঠিক তো? জি, বিলকুল ঠিক। আমি চলি। অনেক সময় কেটে গেল আমার এখানে, হিসেবের চেয়েও বেশি সময় ব্যয় হল। আর দেরি করা আদৌ সমীচীন নয় আমার জন্যে। উঠে দাঁড়ালেন শরীফ রেজা। অগত্যা খান সাহেবেও উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা এসো। পরম করুণাময় আল্লাহ তাআলা হেফাজত করুন তোমাকে। সালাম দিয়ে শরীফ রেজা দহলিজ থেকে বেরিয়ে এলেন। সালাম নিয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইলেন অবসরপ্রাপ্ত ফৌজদার সোলাইমান খান সাহেব। দহলিজ থেকে বেরিয়ে আঙ্গিনায় পা দিয়ে শরীফ রেজার হঠাৎ খেয়াল হল কনকলতার কথা। খেয়াল হল তার সে আকর্ষণীয় মন্তব্যটা। ফৌজদার সাহেবের মাকানের চারপাশে চোরা নজর ফেললেই দেখতে পেতেন আমাকে। একথা খেয়াল হতে শরীফ রেজা ভাবলেন, হয়তো কনকলতা কোথাও না কোথাও আশপাশেই রয়েছেন। সেই সাথে একবার তার ইচ্ছে হল একটু এদিক ওদিক নজর দেওয়ার, কিন্তু পরক্ষণে লজ্জায় তিনি সংকুচিত হয়ে গেলেন। এতটা ছোট হতে মন তার চাইল না। ফলে ওই অনিন্দ সুন্দর মুখখানা মানসপটে নিয়েই তিনি নতমস্তকে খান সাহেবের আঙ্গিনাটা পেরিয়ে এলেন। চোরের মতো চোখ তুলতে গেলেন না। কিন্তু নসিবের ব্যাপার বিচিত্র। সময় সংকীর্ণ বোধে শরীফ রেজা পুনরায় সোজা পথই ধরলেন। যে পথে এসেছিলেন সে পথে দ্রুত পদে হাঁটতে লাগলেন। ওই ফুলবাগানের কাছে আসতে আবার সেই কণ্ঠস্বর, শুনুন। আবার সবিস্ময়ে দাঁড়িয়ে গেলেন শরীফ রেজা। চোখ তুলেই দেখলেন ওই একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছেন কনকলতা। এবার তার শির অতি বিনম্র আর মুখমণ্ডলে অপরাধের গ্লানি। শরীফ রেজা চোখ তুলতেই কনকলতা দুহাত জোর করে বললেন, আমি আপনাদের কথোপকথন শুনেছি, তাই আমি আপনার সময় খাটো করব না। আমার স্রেফ একটি আরজ, না জেনে না চিনে অনেক কটু কথা বলেছি আমি আপনাকে। ব্যবহারেও আমার কোনো শালীনতা ছিল না। এ সবটুকু অজ্ঞতার জন্য, বুঝলেন? ইচ্ছাকৃত বা দুশ্মনী কিছু নয়। এর জন্যে আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। আমি একজন আসলেই বালিকা, আর বয়সে আপনার ছোট। আপনার ক্ষমা পাওয়ার হক আমার আছে। এরপরেই মেয়েটি ফের অদৃশ্য হয়ে গেলেন। নিমেষ কয়েকের জন্য পা তুলতেই ভুলে গেলেন বিহবল শরীফ রেজা। সোনারগাঁ, যুদ্ধান্তের সোনারগাঁ, লড়াই, লুট, খুন, জখমে জর্জরিত সোনারগাঁ, মুসাহিবি মোনাফিকির মসিলিপ্ত সোনারগাঁ। রণাঙ্গনের তুর্যনাদ স্তব্ধ হয়ে গেলেও কলরব কোলাহলের প্রতিষ্ঠিত প্রবাহ মাঝে
তখন সেখানে কোনো স্থবিরতা নেই। ডাক হাঁক হই হুল্লোড়ে সোনারগাঁয়ের পথঘাট তখনও উত্তপ্ত। প্রতিহিংসার বিষবাষ্পে সোনারগাঁয়ের বায়ুমণ্ডল তখনও বিষাক্ত। আতঙ্ক ও তরাসে জনমন পরিবেশ তখনও